পাহাড়, নদী আর সবুজে ঘেরা ভারতের উত্তর পূর্বাঞ্চল, যাকে আমরা চিনি সেভেন সিস্টার্স বা সাত বোন নামে। এই অঞ্চলটি যতটা সুন্দর ঠিক ততটাই রহস্যময় এবং বারুদের গন্ধে ভারী। গত ৭ দশক ধরে ভারতের এই অংশে যতগুলো বিচ্ছিন্নতাবাদী আন্দোলন হয়েছে তা হয়তো বিশ্বের আর কোথাও দেখা যায়নি। কখনো জাতিসত্তা রক্ষার নামে, কখনো ভিনদেশীদের খেদারোর নামে, আবার কখনো বা পূর্ণ স্বাধীনতার দাবিতে এখানে রক্ত ঝরেছে অকাতরে। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে সবচেয়ে বড় প্রশ্ন হল, এই রাজ্যগুলো কি সত্যি ভারত থেকে আলাদা হতে চায়, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো গভীর রাজনীতি? আজকের ভিডিওতে আমরা আসাম, মিজোরাম, ত্রিপুরা এবং নাগাল্যান্ডের প্রধান বিদ্রোহী সংগঠনগুলোর জন্ম, তাদের উদ্দেশ্য এবং বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করব। জানব কেন আসামে উলফার জন্ম হল, কেন মিজোরা অস্ত্র তুলে নিয়েছিল, আর কেনই বা ত্রিপুরার আদিবাসীরা নিজেদের মাটিতেই পরবাসী হয়ে গেল। আসুন ইতিহাসের গভীরে যাওয়া যাক। আমি সবার কাছে অনুরোধ করব আজকের বিষয়টা বোঝার জন্য সম্পূর্ণ ভিডিওটি সবাই দেখবেন, তাহলেই বিষয়টা সবাই বুঝতে পারবেন। তো চলুন আমরা শুরু করি। আমাদের আলোচনার শুরুতেই আসে আসামের কথা, ভারতের উত্তর পূর্বাঞ্চলের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজ্য। কিন্তু ৭০-এর দশকের শেষের দিকে এই শান্ত আসাম হঠাৎ করেই অশান্ত হয়ে ওঠে। আসামে শুরু হয় এক ঐতিহাসিক আন্দোলন। তবে এই আন্দোলন ভারতের বিরুদ্ধে ছিল না, এটি ছিল মূলত অস্তিত্ব রক্ষার লড়াই। আসামের ভূমিপুত্ররা ভয় পাচ্ছিল যে তাদের নিজস্ব সংস্কৃতি এবং ভাষা হারিয়ে যাচ্ছে। কাদের কারণে? অভিযোগের তীর ছিল অবৈধ বাংলাদেশি অভিবাসীদের দিকে। আসামের মানুষের মনে ধারণা তৈরি হয় যে হাজার হাজার অবৈধ অভিবাসী তাদের জমি দখল করছে এবং রাজনীতি নিয়ন্ত্রণ করছে। এই ক্ষোভ থেকেই জন্ম নেয় ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অফ আসাম বা উলফা, ULFA। পরেশ বড়ুয়ার নেতৃত্বে এই সংগঠনটি প্রথমে অবৈধ বিদেশিদের বিতাড়নের কথা বললেও খুব দ্রুত তাদের লক্ষ্য বদলে যায়। তারা দাবি তোলে সার্বভৌম স্বাধীন আসামের। উলফার যুক্তি ছিল, ভারত সরকার আসামের তেল, চা এবং প্রাকৃতিক সম্পদ লুটে নিচ্ছে, কিন্তু বিনিময়ে আসামকে কিছুই দিচ্ছে না। যদিও বর্তমানে উলফার প্রভাব অনেক কমে এসেছে এবং আলোচনার মাধ্যমে অনেক সমস্যার সমাধান হয়েছে, কিন্তু আসামের মানুষের মনে নিজেদের সংস্কৃতি হারানোর ভয় আজও পুরোপুরি কাটেনি। এখানে আমি একটা তথ্য সবার সাথে শেয়ার করতে চাই। পরবর্তীতে কিন্তু উলফার অনেক বড় বড় নেতা বাংলাদেশে এসে আত্মগোপনে ছিল, এবং পরবর্তীতে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার তাদেরকে চুক্তির মাধ্যমে ভারত সরকারের কাছে হস্তান্তর করে। এবার আসি মিজোরামের গল্পে। মিজোরামের বিদ্রোহের ইতিহাসটা একটু অন্যরকম। এটি কোনো রাজনৈতিক কারণে শুরু হয়নি, শুরু হয়েছিল পেটের ক্ষুধা থেকে। ১৯৫৯ সাল মিজো পাহাড়ে দেখা দেয় ভয়াবহ এক দুর্ভিক্ষ, যা ইতিহাসে মাউতাম নামে পরিচিত। বাঁশ গাছে ফুল ফোটার কারণে ইঁদুরের উপদ্রব বাড়ে এবং সমস্ত ফসল নষ্ট হয়ে যায়। মিজো জনগণ তখন আসাম সরকারের অংশ ছিল। তারা আসাম সরকারের কাছে সাহায্য চায়, কিন্তু সেই সাহায্য সময় মতো পৌঁছায়নি। এই অবহেলা মিজোদের মনে গভীর ক্ষোভের সৃষ্টি করে। এই ক্ষোভ থেকেই লালডেঙ্গার নেতৃত্বে জন্ম হয় মিজো ন্যাশনাল ফ্রন্ট বা MNF-এর। তারা দাবি করে যে সরকার তাদের বিপদের দিনে পাশে দাঁড়ায় না, সেই সরকারের সাথে তারা থাকবে না। শুরু হয় রক্তক্ষয়ী সংগ্রাম। এমনকি ভারত সরকার আইজোলে বিদ্রোহীদের দমন করতে বিমান হামলাও চালিয়েছিল, যা ভারতের ইতিহাসে একটি বিরল ঘটনা। কিন্তু মিজোরামের গল্পের শেষটা সুখকর। দীর্ঘ ২০ বছর যুদ্ধের পর ১৯৮৬ সালে ভারত সরকার এবং লালডেঙ্গার মধ্যে ঐতিহাসিক মিজো শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়। মিজোরামকে একটি পৃথক পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা দেওয়া হয়। যেহেতু তাদের মূল ক্ষোভ ছিল আসামের বঞ্চনা নিয়ে, তাই আলাদা রাজ্য পাওয়ার পর তাদের স্বাধীনতার দাবিও শেষ হয়ে যায়। বর্তমানে মিজোরাম ভারতের অন্যতম শান্তিপূর্ণ রাজ্য। মিজোরামের মিজো বিদ্রোহীদের নিয়ে একটি তথ্য আমি শেয়ার করতে চাই। মিজো বিদ্রোহীরা কিন্তু পাকিস্তান সরকারের সাহায্য পেয়েছিল। বাংলাদেশ যখন পূর্ব পাকিস্তান ছিল, পাকিস্তান তাদের সামরিক প্রশিক্ষণ এবং অস্ত্র সরবরাহ করেছিল। পরবর্তীতে বাংলাদেশ হবার পরে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় ভারতীয় আর্মি তারা তিব্বতীয় বিদ্রোহীদের ব্যবহার করে মিজো বিদ্রোহীদের দমন করার জন্য। এটা ওয়েল ডকুমেন্টেড একটা বিষয়, কেউ যদি ইন্টারনেটে সার্চ দেন বিষয়টা নিয়ে জানতে পারবেন। ত্রিপুরার গল্পটা সবচেয়ে ট্র্যাজিক বা মর্মান্তিক। একসময় ত্রিপুরা ছিল একটি স্বাধীন রাজতন্ত্র, যেখানে আদিবাসীরাই ছিল সংখ্যাগরিষ্ঠ।
কিন্তু ১৯২৪ সালের দেশভাগ এবং ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় তৎকালীন পূর্ব পাকিস্তান বা বর্তমান বাংলাদেশ থেকে লাখ লাখ হিন্দু বাঙালি শরণার্থী ত্রিপুরায় আশ্রয় নেয়। এই জনস্রোত ত্রিপুরার ডেমোগ্রাফি বা জনসংখ্যার কাঠামো পুরোপুরি বদলে দেয়। ধীরে ধীরে আদিবাসীরা তাদের নিজেদের রাজ্যেই সংখ্যালঘু হয়ে পড়ে। রাজনীতি, অর্থনীতি এবং জমি সবকিছুই চলে যায় বহিরাগত বাঙালিদের দখলে। এই বঞ্চনা এবং অস্তিত্ব সংকটের ভয় থেকেই ১৯৮০ দশকে ত্রিপুরায় জন্ম নেয় একাধিক উগ্রবাদী সংগঠন, যেমন এনএলএফটি এবং এটিটিএফ। তাদের মূল উদ্দেশ্য ছিল একটাই, স্বাধীন ত্রিপুরা এবং বহিরাগত বাঙালিদের বিতাড়ন। ত্রিপুরার বিদ্রোহীরা মনে করত ভারত সরকার জেনে শুনে তাদের সংখ্যালঘু বানিয়েছে। যদিও কঠোর হাতে এই বিদ্রোহ দমন করা হয়েছে, কিন্তু আদিবাসী এবং বাঙালিদের মধ্যে যে অবিশ্বাসের দেয়াল তৈরি হয়েছে তা আজও পুরোপুরি মুছে যায়নি। সবশেষে আমরা কথা বলবো নাগাল্যান্ড নিয়ে। উত্তর পূর্ব ভারতের বিদ্রোহের জননী বলা হয় এই নাগাল্যান্ডকে। ব্রিটিশ আমল থেকেই নাগারা নিজেদের স্বাধীন সত্তা বজায় রাখতে চেয়েছে। তাদের সাফ কথা ছিল, আমরা ভারতীয় নই, আমরা নাগা। আঙ্গামি জাপু ফিজোর নেতৃত্বে শুরু হয় নাগা স্বাধীনতা আন্দোলন। পরবর্তীতে তৈরি হয় এনএসসি-এর মতো শক্তিশালী সংগঠন। নাগাদের দাবি শুধু স্বাধীনতা নয়, তারা চায় গ্রেটার নাগালিম, অর্থাৎ আসাম, মণিপুর এবং অরুণাচলের নাগা অধ্যুষিত এলাকাগুলো নিয়ে একটি বিশাল দেশ। তবে নাগাদের বিদ্রোহের একটি বিশেষ দিক হল তাদের জাতিবিদ্বেষ বা জেনোফোবিয়া। তারা নিজেদের সংস্কৃতি নিয়ে এতটাই কট্টর যে তারা তাদের এলাকায় অন্য কোনো জাতির আধিপত্য সহ্য করতে পারে না। বিশেষ করে বাঙালি এবং রোহিঙ্গা মুসলিমদের প্রতি তাদের তীব্র অপছন্দ রয়েছে। তারা মনে করে এই বহিরাগতরা তাদের ধর্ম এবং সংস্কৃতির জন্য হুমকি। তাই নাগাল্যান্ডের লড়াইটা যতটা না ভারতের বিরুদ্ধে, তার চেয়েও বেশি নিজেদের স্বকীয়তা টিকিয়ে রাখার। ভারত সরকার দশকের পর দশক ধরে তাদের সাথে শান্তি আলোচনা চালিয়ে যাচ্ছে, কিন্তু পূর্ণাঙ্গ সমাধান এখনও অধরা। নর্থ ইস্টের রাজ্যগুলোর মধ্যে সিকিমের অবস্থা মোটামুটি সবচেয়ে ভালো। বিচ্ছিন্নতাবাদীদের তেমন কোনো সংবাদ সেখান থেকে পাওয়া যায় না। তাছাড়া মেঘালয় এবং অরুণাচল প্রদেশও মোটামুটি ঠান্ডা, সেখানেও বিচ্ছিন্নতাবাদীদের আজ বলা যায় খুবই কম। তাহলে ভিডিও শুরুতে করা প্রশ্নে ফিরে আসা যাক। সেভেন সিস্টার্স কি আজও স্বাধীনতা চায়? বাস্তবতা হল পরিস্থিতি এখন অনেকটাই বদলেছে। মিজোরামের মতো রাজ্যগুলো শান্তির পথে হেঁটেছে। আসাম এবং ত্রিপুরার সাধারণ মানুষ এখন আর বন্দুক নয়, বরং উন্নয়ন চায়। বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলো দুর্বল হয়ে পড়েছে। অনেকেই মূলধারায় ফিরে এসেছে। তবে জাতিসত্তার সংঘাত, অবৈধ অনুপ্রবেশ এবং নিজেদের সংস্কৃতি হারানোর ভয়, এই ইস্যুগুলো আজও সেখানে জীবন্ত আগ্নেয়গিরির মতো সুপ্ত অবস্থায় আছে। বন্ধুরা, আপনাদের কি মনে হয়, উত্তর পূর্ব ভারতের এই সমস্যার স্থায়ী সমাধান কি? কমেন্ট করে অবশ্যই সেই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ। আমার কন্টেন্টটি আপনাদের কাছে কেমন লেগেছে আপনারা মন্তব্য করতে পারেন, এবং কন্টেন্টটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করতে পারেন। আর আপনাদের কোনো অভিমত যদি থাকে, কোনো অনুরোধ যদি থাকে, সেটাও আপনারা করতে পারেন। ধন্যবাদ সবাইকে।